বর্তমানে গেটটি খুলে যে হিরো প্রবেশ করছে এটিই আমাদের হিরো। হিরোর নাম হাসান এবং তার সঙ্গে ভেতরে প্রবেশ করছে তার নবজাতক বিবাহিত স্ত্রী, তার নাম মিতু। এবং তার সঙ্গে আমরা যাকে হাড়ি পাতিল নিয়ে দেখছি সে তার খালাতো বোন সুমাইয়া। তাহলে চলুন গল্পে প্রবেশ করা যাক। আমরা সুমাইয়াকে দেখি হতবাক হয়ে দেখছে হাসানকে, তারপর খালা খালা বলে চিৎকার করতে থাকে এবং তখন তার খালাকে ডাকছিল। তার খালা এটা হচ্ছে হাসানের আম্মাজান। আর তখনই হাসানের আম্মাজান চট করে চলে আসে এবং এসেই হঠাৎ করে নতুন বউ দেখে সবাই হতবাক। তখন কিরে হাসান, এসব কি তোর লগে মাইয়াটা কেডারে, কারে তুই নিয়ে আইছস? হাসান বলে, মা ওর নাম মিতু, আমার বউ। আমরা দুইজনে কাজী অফিস যায় বিয়ে করছি। তখন হাসানের মা জিজ্ঞাসা করে, তুই আমাকে না জিগাইয়া বিয়ে কাজী অফিসে গিয়া বিয়ে করছস? কেন কেন করলি এই কাজ? মা আমি আর মিতু দুজন দুজনকে ভালোবাসি। মিতু ইতিম, মামার বাড়িতে বড় হয়েছে। ওর মামাটা একটা লোভী, টাকার লোভে একটা বয়স্ক লোকের লগে বিয়ে দিতেছিল, এজন্যই হুট করে বিয়েটা করছি দেশে আইসা। তখন আমাদের খালাম্মা তখন বলতে থাকে, এইসব কথা আগে জানাস নাই তো? কেন, আমাকে জানাইলে কি ক্ষতি হইতো? তখন হাসান বলতে থাকে, জানানোর সুযোগ ছিল না মা, আমি তো ইতিম মেয়েরে বিয়ে করতেছি, ওরে বিয়ে করতেছি আমি। এটা যদি তোমরা জানতা তাহলে যৌতুকের লোভে তুমি আর ভাইয়া তারে সঙ্গে আমার বিয়েটা কখনোই দিতা না। এই কথা বলতে থাকে হিরো অর্থাৎ হাসান। আর এই কথা শেষ হবার পর তখন মা ছেলের মাঝে কথা হতে থাকে এবং হাসানের মা বলে, ঠিক আছে বিয়ে করে ফালাইছস আর কইয়া কি লাভ, যা বউরে নিয়ে ঘরে চলে যা। এই বলার পর হাসান আর মিতু দুজনে তো আনন্দে আতখানা। তারপর দুইজন তারা ঘরে চলে যায়। তখনই সুমাইয়া বলতে থাকে, আচ্ছা খালা, তুমি না কইছিলা তোমার পোলা দেশে আইলে তোমার পোলা লগে আমার বিয়ে দিবা, কিন্তু কই? তখন বলতে থাকে, এ বিয়ে তো শেষ বিয়ে নয়, আমি আছি, তোর লগে ওরে বিয়ে দিমু, একটু অপেক্ষা কর। এই কথা বলার পর সিন চলে যায় মিতুর ঘরে। তবে মিতুর ঘরে যাবার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সেই সঙ্গে যদি মনে চায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তারপর হাজবেন্ড ওয়াইফের মধ্যে কথা হতে থাকে, মিতু ও হাসান। মিতু বলে, তুমি জানো আমি ভাবছিলাম আমার মতন একটা ইতিম মেয়েরে কেউই বিয়ে করবো না, আর তোমার বাড়িতে আনার পর তো মাইনেই নিব না। তখন হাসান বলতে থাকে, কেন মনে হলো তোমার এমনটা? তো তাড়াতাড়ি বিয়ে করাতে মায়ের একটু মন খারাপ, তাছাড়া আর কিছু না। তখন মিতু বলতে থাকে, এটা নিয়ে টেনশন করো না, আমি কাজে কামে সব দিক দিয়ে পারি এবং আমি তাদের সেবা যত্ন করে তাদের স্বপ্নগুলো পূর্ণতা দিয়ে আমি তাদের মন জয় করে নিব। তখন হাসান বলতে থাকে, তুমি পাশে থাকলে 7 সাগরও আমি পাড়ি দিতে পারি। এই কথা বলা শেষে দেখা যায় হাসান তার বউকে আমানত হিসাবে তার মায়ের হাতে তুলে দেয় এবং সে প্রবাসে চলে যাচ্ছে। তখন তার মাও বলে, বাবা তুই কোনো চিন্তা করিস না, তোর মৃত্যুরে আমি আমানত হিসাবে রাখলাম, তুই দেশে আসার পর তোর মৃত্যুরে যেমন রেখে যাইতেছস তুই তেমনই পাবি বাবা। তখন হাসান মিতুকে বলে, মায়ের প্রতি খেয়াল রাখো, এ সংসারের সবার প্রতি খেয়াল রাখো, আর ভাইজানরেও দেখে রেখো। এ কথা বলতে থাকে। মিতু তখন বলে, তুমি সাবধানে যাও। আর তখন মিতুর শাশুড়ি বলতে থাকে অর্থাৎ হাসানের মা, যে হ্যাঁ মায়ের থেকে মাসির দর্দ বেশি হয়েছে। আর তখন তার বড় ভাই বলে, আরে হাসান ফোনে ফোনে তো কথা হইবই, চল তোরে নামাই দিয়ে আসি। এই বলেই যেতে থাকে। মা তখন বলতে থাকে, মা আমি তাহলে জায়গা। তখন বলে, যাস বাবা, দেখে শুনে যাস, নিজের প্রতি খেয়াল রাখিস, টেক কেয়ার। এই বলার পর চলে যায়।
তারপর মিতু দাঁড়ায় থাকে, আর তখনই তার শাশুর পিছন থেকে এসে তার চুলের মুঠিটি ধরে বলতে থাকে, ফকরনি ইতিম, তুই কি মনে করছস আমার পোলা তোর লগে প্রেম কইরা ভালোবাসা ফান্দে ফালাইয়া তুই আমার পোলারে বিয়ে করছস? তুই কি মনে করছস তোর এ বাড়িতে আমি বৈশা বৈশা খাওয়াইমু? আমার বাড়িতে পোলার বৈশা বৈশা দিমু? এসব চলতো না। তুই এ বাড়িতে থাকবি, তবে কাজের মাইয়ার মতন হইয়া। আম্মা, আপনি এসব কি কইতাছেন? এই বলতেই দেখা যায় সোমাইয়া তার হাতের ফোনটি কেড়ে নিয়ে বলে, ফোনটা তো খুব দামি। হাসান ভাই দিছে নিশ্চয়, বিদেশ থেকে আসনের সময় তোমার লাগে নিয়ে আসছে, ফোনটা নিয়ে আসছে। আমি এখন থেকে এই ফোনটা ইউজ করুম, আর আমাগো অনুমতি ছাড়া হাসান ভাইয়ের লগে তুমি কথা কইতে পারবা না। এই বাড়িতে যতদিন আসো তুই একা কাজ করবি, যা আমার চোখের সামনে থেকে সরে যা, যাই কাজ কর। তখন সুমাইয়া ও তার খালা অর্থাৎ হাসানের মা বলে, খালা দেখছো এই ফোনটা কত সুন্দর? তখন হাসানের মা বলতে থাকে, অত্যাচার হইল শুরু, নির্যাতন হইল শুরু বলতে থাকে। আর তার পরেই সিন চলে যায়, সুমাইয়া থালা বাসন মাজতে থাকে। আর সেখানেই দেখা যায় তার শাশুড়ি হঠাৎ করে চলে আসে। আসার পর বলতে থাকে, কি আদরে আদরে এই থালা বাসন মাজলে হবে না? তাড়াতাড়ি কাজ কাম করতে হইব, আরো কত কাজ বাকি আছে, দুপুর বেলার এখনো আন্দোলন বাকি আছে, উঠান ঝাড়ু দেওয়া হয় নাই, কত কাজ, আর আদরে আদরে প্লেট ধুইতাছ, ইতি মেরে বাচ্চা। এই বলে চলে যেতে থাকে। আবারও মিতু মন খারাপ করে কাজ করতে থাকে। তারপর দেখা যায় মিতু আবারও আগিনা ঝাড়ু দিতে থাকে। আর ঠিক আগিনা ঝাড়ু দিতে দিতে দেখা যায় তার পিছনেই চলে আসে হাসানের সেই বড় ভাই। আর বড় ভাইয়ের মনেও শয়তানি, আর সেই শয়তানি থেকে সে ভাবছে ইতিম মেয়ে, এজন্যই কলা খেয়ে চোচাটা ফেলে দেয়। আর তারপরেই তাকে কিভাবে কথা শোনানোর কাজ করে। এই তোর চোখের সামনে এই ময়লাটা কে পরিষ্কার করবে? তোর মা নাকি তোর বাবা? চোখের সমস্যা থাকলে তাড়াতাড়ি ডাক্তার দেখে নে, এই ময়লাটা তাড়াতাড়ি পরিষ্কার কর। এ বলতেই মিতু কলার চোচাটা তুলে নিয়ে হাঁটতে থাকে এবং পুরোপুরি আগিনা পরিষ্কার করে দেয়। তারপরে সিন চলে যায় আবারও সেই হাসানের মায়ের কাছে, অর্থাৎ শাশুড়ি মায়ের কাছে। সে সারাটা দিন কাজ করার পর আবারও সকালবেলা শাশুড়ি পা টিপতে থাকে। আর তখনই একটু ঝিম ধরে, তখনই সে ঝাড়ি দিতে থাকে। তখন মিতু বলতে থাকে, মা আমার চোখে প্রচুর ঘুম পাইতেছে, সারাটা দিন কাজ করছি, আমার শরীরটা খুব ক্লান্ত, তো ভোর হয়ে গেছে, আমি এখন একটু যাই ঘুমাই মা। তখন তার শাশুড়ি বলতে থাকে, ইতি মেরে বাচ্চা, চোখে বেশি ঘুম আসলে কাঁচা মরিচ ডইলা দিমু, আর পাটিপ তাছস পাটিপ, খালি যত বাহানার অজুহাত। এই কথা বলতে থাকে। তখন মিতু আবারও ভয়ে ডরে কাজ তার পা টিপতে থাকে। আর তখন আবারও চোখে ঘুম চলে আসে। তখন আবারও তার শাশুড়ি বলতে থাকে, যদি তোর চোখে এতই ঘুম আসে তাহলে মনে রাখিস সারাটা দিন তোরে কাজ করতে হইব, রাতের বেলা পা টিপতে হইব। এই কথা বলে যখন, তখন সে হতবাক হয়ে যায়। আর তারপরে আবার সে পা টিপতে থাকে। আর তারপরেই তাকে দেখা যায় একটু ঘুম ধরাতেই তার শাশুড়ি আবারও তাকে মারধর করতে থাকে। আর তখন চিৎকার চেঁচামেচি শুনে তার বড় ভাই হাবিবের ঘুম ভেঙে যায় এবং হাবিব এসে বলতে থাকে, ওর চিল্লানিতে তো ঘুমই পারা যাচ্ছিল না। কথা বলতেই তখন তার মা বলতে থাকে, আমি একটু পা টিপতে দিছি আর ও পা না টিপে ঘুমাইতেছে, এই জন্য একটু উত্তম মাধ্যম দিলাম আর কি। তখন তার বড় ভাই বলে, ঠিক আছে, দিনের বেলা তুমি কি করবা? দিনের বেলা দিয়ে পা টিপে নিও, এই তুমি যাও, যা তুমি পাশের রুমে ঘুমাও। এই বলতেই সে ঘুমাতে যায়, আমরা দেখতে পারি। আর তারপরে দেখা যায় রুম থেকে কে যেন মিতুকে ঘাট ধরে বের করছে। তখন
মিতু শুধু একটা কথা বলতে থাকে, আম্মা টাকা কই আমি জানি না, কই থেকে কে টাকা নিছে আমি তাও জানি না, আমি টাকা চুরি করি নাই আম্মা, আমি টাকা চুরি করি নাই, এই বলে আর মিতুকে মারতে থাকে। আর তখনই দেখা যায় তার সেই খালাতো বোন অর্থাৎ সুমাইয়া চলে আসতে থাকে। সুমাইয়া এসে বলে, কি হয়েছে খালা, কি হয়েছে? তখন বলতে থাকে, আমার টাকা চুরি করছে। আর তখন সুমাইয়া বলে, এভাবে তো টাকার কথা ও বলতো না খালা, অরে তুমি কয়েকটা উত্তম মাধ্যম লাগাও, তারপর আমিও লাগাইতেছি, তখন এমনি সুরসুর করে কইব কই টাকা রাখছে। এই বলে মারধর করতেই পাশের বাড়ির একজন লোক আসে, এসে বলে, এভাবে কেউ বউরে অত্যাচার করে, এভাবে কেউ নির্যাতন করে বাড়ির বউরে? তখন তার শাশুড়ি মা বলে, তো তোমারে কি আইতে কইছে আমাদের মাঝে? আমি কই নির্যাতন করতেছি, আমার টাকাটা কি তুমি দিবা? তখন সে বলে, কেন আমি দিব? তোমার পোলায় টাকা চুরি করে নিয়ে যায় হাবিব জুয়া খেলতেছে। তখন বলে, কি তুই আমার ছেলের নামে এত বড় অপবাদ দিবি? এই তুই কি? এভাবে বকতে থাকে। আর তখন বলে, চাচি আমি প্রায় প্রায় দেখি তুমি পোলার বউরে ধরে মারো, খাইতে দাও না, অনেক নির্যাতন করো, আমরা সবই জানি। তখন তার শাশুড়ি খেপে যায়, ও বুঝতে পারছি, তোর সাথে নিশ্চয় অবৈধ সম্পর্ক চলতেছে। এই কথা বলতেই লোকটা ঘাবড়ে যায়। আর ঘাবড়ে যাওয়ার পর বলে, না না, যখন আপনার শাসন করার কথা ছিল আপনার ছেলেকে, যে টাকা নিয়ে যায় জুয়া খেলছে, তাকে নষ্টর পথ থেকে ফিরানোর কথা, উল্টা আপনি আমার শাস্তেছেন? আপনি তো পারবেনই মানুষের উপর অপবাদ দিয়ে এ সমস্ত কথা বলতে। তখন সে বলতে থাকে তার শাশুড়ি যে, হ্যাঁ আমি তো পারি, তো তুই যদি আর কখনো আমাদের পরিবারের কোনো বিষয় নিয়ে কথা বলতে থাকিস বা কোনো দিন আমাদের বিষয়ে নাক ঘামাস, তাহলে আমি বলে দিলাম ভালোই ভালোই এখান থেকে চলে যা, নয়তোবা এই গ্রামের সকল লোকজনকে ডাকিয়ে তোকে অপমান করাবো এবং বলবো তোদের মাঝে অবৈধ সম্পর্ক আছে। এই কথা বলতেই চলে যায় মিতু, চলে যায় তখন তার। আর তারা দুই খালা শাশুড়ি, খালা এবং ভাগ্নি গল্প করতে থাকে যে হাবিবটারে নিয়ে আর পারতাছি না, শুধু শুধু যেখানে টাকা রাখি সেখান থেকে চুরি করে। এবং তারপরে সিন চলে যায়, তার শাশুড়ি কথা বলছিল হাসানের সঙ্গে, বলছিল, বাবা হাসান বাজার খরচের টাকাটা কবে পাঠাবে তুই? তখন হাসান ফোনের অপোজিট থেকে কথা বলছিল যে, হ্যাঁ আজকে ব্যস্ত ছিলাম, আগামীকালকে পাঠাই দেবো মা। আর তখনই মিতুর সঙ্গে কথা বলতে চাওয়াতে এত সুন্দরভাবে বৌমা বৌমা বলে ডাকতেছিল। আর তখন দেখা যায় মিতুকে ডেকে আনে। আর সে সময় মিতুকে আবারও শাসিয়ে দেয় তার শাশুড়ি, যদি কোনো উল্টাপাল্টা কথা বলে তাহলে তাকে জানে মেরে ফেলবে, এমন একটা প্রাণনাশক হুমকি দিতে থাকে। আর তখনই মিতু ফোন তুলে নেই এবং হ্যালো বলতেই ফোনের অপোজিট থেকে হাসান বলছিল, কেমন আছো? আর তখন মিতু বলতে কথা বলার আগে তার শাশুড়ি বলে, বলো ভালো আছি, বলো বলো বলো, এভাবে একটা ভয় দেখাতে থাকে। তখন মিতু বলতে থাকে, হ্যাঁ ভালো আছি। এবং ভালো থাকার কথা বলার পরে জিজ্ঞাসা করে, তোমার ফোনটা কি হয়েছে? তোমার ফোনটা বেশ কিছুদিন থেকে বন্ধ পাইতেছি। তখন বলে তার খালা অর্থাৎ তার শাশুড়ি এবং সুমাইয়া দুইজনে ইশারা দিতে থাকে যে বলো নষ্ট হয়ে গেছে। তখন সে বুদ্ধি করে বলে, পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। তখন হাসান বলে, এত দামি ফোনটা নষ্ট হয়ে গেল, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি আগামী মাসে কিছু টাকা পাঠাই দিব, তুমি ওখান থেকে ফোন নিয়ে নিও। এই বলতেই দেখা যায় সুমাইয়া ইশারা করে ফোনটি কেটে দেওয়ার জন্য। আর তখনই ফোনটা সুমাইয়া ইশারাতেই মিতু তখন বলে, আমি এখন কাজে ব্যস্ত আছি, পরে তোমার সাথে কথা কমো। এই কথা বলার পর তার মাকে দেয়। এবং তখন মিতু বলতে থাকে, মা কালকে দুপুরে তো আপনারা খাবার পর কোনো খাবার রাখেন নাই, আর রাতেও দেখলাম পাতিল খালি, তো এখন আমি কি খামো? তখন তার শাশুড়ি বলে যে, যা এক গ্লাস পানি খায়, রাতের বেলা ঘুমা, ইতিম ইতিম মেয়েদের খাই খাই শুধু সারাটা দিন, একদিন এক বেলা না খাই থাকলে কিচ্ছু হইতো না। এই বলার পর মিতু ওখান থেকে উঠে চলে যায় এবং দেখা যায় সিন রান্নাঘরে চলে আসে
আর তখন রান্না করতে দেখে আর ভাবে গতকাল থেকে কিছু খায় নাই, পেটের মধ্যে ক্ষুধায় কেমন যেন করতেছে আর পেটও ব্যথা করতেছে। আর রান্না শেষ হলে তো মা নিয়ে ঘরে চলে যাবে ভাত তরকারি সবকিছু। তখন সে ভাবতে থাকে আমি একটু চুপ করে এখান থেকে ভাত আর তরকারি নিয়ে এখনই খায়নি। এই কথা ভাবা মাত্রই সে ভাত খাবার মুহূর্তে দেখা যায় সুমাইয়া চলে আসে। আসার পর তার হাত থেকে ভাতের থালা কেড়ে নিয়ে যায় এবং মিতু তখন সুমাইয়ার হাতে পায়ে ধরলেও এতটা আকুতি মিনতি করার পরেও কোনো কথাই শুনছিল না। আর তখনই দেখা যায় তার শাশুড়ি দৌড়ে আসে এবং বলে যে আমার অনুমতি ছাড়া ভাত চুরি করে রেখেছে, এর বিচার তো হইতেই হবে, নয়তো বা হইতো না। তারপরেও মিতু বলতে থাকে মা আর জীবনে চুরি করতাম না। কিন্তু তার কথা না শুনে ডাইরেক্ট সুমাইয়াকে বলে যা তুই আমার রুমে থেকে শিকল আর চাবি নিয়ে আয়। তখন শিকল আর চাবি নিয়ে আসতে থাকে। আর শিকল আর চাবি নিয়ে এসে সুমাইয়া তখন হাতে এবং পায়ে চাবিতে বাঁধে। বাঁধার পর তাকে গাছের একটি গোড়ায় নিয়ে যায়, তাকে বেঁধে ফেলে এবং তারপর চলে যায়। 3 মাস পরে আশপাশে মানুষজন দেখার পরে দেখা যায় 3 মাস পর মেম্বার সাহেবের সঙ্গে দেখা সেই পাশের বাড়ির বড় ভাইয়ের সঙ্গে। তখন বলছে মেম্বার সাহেব আমাগো প্রবাসী হাসান আছে না, তার বউয়ের উপর অনেক অন্যায় অত্যাচার হইতেছে। কি কও আমার ইউনিয়নে এমন হইতেছে, আমার গ্রামে, এটা তো মানে নিয়ে যায় না। খুইলা কও তো। হাসানের মা, বড় ভাই ও খালাতো বোন এরা সবাই মিলা হাসানের বউয়ের উপর অনেক অত্যাচার নির্যাতন করে, আবার শিকল দিয়া বান্ধা রাখে। ওকে, শিকল দিয়া বান্ধা রাখে তার মানে আমার গ্রামের ভিতর এই রকম একটা কাজ হইতেছে আর আমি কিছুই জানি না। তুমি দেখছো ঠিক মতন? হ্যাঁ মেম্বার সাহেব, আমি ঠিক মতন দেখছি এবং আমি সত্য কথা কইতেছি। তারপর মেম্বার সাহেব বলে ঠিক আছে, সত্য হইলে হেগরে বিচার করবো, আর মিথ্যা যদি হয় তোমার খবর আছে। তখন বলে জি মেম্বার সাহেব। তারপর বলে ঠিক আছে আমি এখনই যাইতেছি। তারপরে সিন চলে আসে মিতুর কাছে, শিকল দিয়ে তাকে বাঁধায় রাখে এবং সে পাগল অলরেডি হয়ে গেছে আমরা দেখতে পারি। সে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায় সুমাইয়া খাবার নিয়ে যাচ্ছে আর বলছে এই মিতু, মিতু কালকের খিচুড়ি ছিল, পাক করছিলাম, এটা তুই খাবি না ফালাই দিব? তখন মিতু বলতে থাকে দে আমি খামো, দে আমি খামো। এ বলে মিতু সে নষ্ট খিচুড়িটাই খাইতে থাকে পেটের ক্ষুধার জ্বালায়। আর তখন মেম্বার এসে কয় কি হইতেছে এখানে? হ্যাঁ কি হইতেছে? তার মানে আমি যা শুনছি সব সত্য। ওরে শিকল খুলে দাও, ওই শিকল খুলে দাও। মেম্বার সাহেব শিকল তো খোলা যাইব না, আপনার কোনো কথায় আমি শুনবো না, আমি কইছি শিকল খুলবেন তো খুলবেন। এই কথা যখন বলে তার শাশুড়ি ভয়ে ডরে শিকলটা খুলে দেয় পায়ে থেকে। আর তখনই মিতু ভয়ে দৌড় দিতে থাকে, আবার যদি তাকে বাধায় রাখে। তখন তার শাশুড়ি বলতে থাকে দেখছেন আমার বউটারে এখন কই থেকে খুঁজছেন, আমার পাগলি বউটা। তখন মেম্বার একটু চমকে যায় আর তখন বলে আমার কানে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনারা নির্মম ভাবে এই বউটারে বাধায় রেখে পাগল বানাইতেছেন। আপনারা বউয়ের শিকল দিয়া বান্ধা রাখছেন, এটা তো দেখতে পাইছি আমি, আর বউয়ের উপর নির্যাতন এটাও তো নিজের চোখেই দেখলাম। তখন শাশুড়ি মা বলে সব মিথ্যা কথা মেম্বার, সব মিথ্যা কথা, বউয়ের তো মাথা নষ্ট। আর দেখলেন না হে শিকল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে পালাইলো, দেখছেন না? এখন আমি কই থেকে বউটারে খুঁজে নিয়ে মুখন দিনি। তখন মেম্বার একটু ভয় আটকে উঠলো। আর তখন মেম্বার বলল তাহলে গ্রামের সবাই যে বলল? তখন বলে ষড়যন্ত্র, ষড়যন্ত্র, মানুষের কথায় যদি সত্য প্রমাণিত হয় তা আমার বিচার কইরে। তো তখন মেম্বার বলে ঠিক আছে, মানুষের কথা যদি সত্য প্রমাণিত হয় তাহলে আপনাকে বিরুদ্ধে কঠিন বিচারের ব্যবস্থা করবো আমি।
এ বলে মেম্বার বলতে থাকে এবং সাজতে থাকে। তখন বলে ঠিক আছে মেম্বার সাহেব। তারপরে মেম্বার চলে যাবার আগে বলতে থাকে বউরে যদি বাধাই রাখতে হয় তাহলে ঘরের মধ্যে বাধাই রাখবেন, তাকে 3 বেলা খাবার দিবেন এবং তার উপর কোনো যেন নির্যাতন না হয়, সেবা যত্ন যেন হয়। এ কথা বলে মেম্বার যাওয়ার পর তার শাশুড়ি, মৃত শাশুড়ি বলতে থাকে মেম্বারে আবার কে কান পড়া দিল। এই কথা বলার পর তখন সুমাইয়া বলে চলো পাগলিটারে খুঁজে নিয়ে আসি, এখন কই যায় পাই। এই কথা বলতে দেখা যায় মৃত্যু একটা দোকান থেকে রুটি ছিঁড়ে নিয়ে এসে খাইতে থাকে। দোকানদার রাগে যায়, বলে এই পাগলিটা কই থেকে আইলো, আইসে আমার দোকানে পাউরুটি ছিঁড়ে নিল, ছিঁড়ে নিয়ে খাইতেছে। ওই টাকা আছে, টাকা দে, টাকা দে। মৃত্যু তখন বলে ক্ষুধা লাগছে তাই খাইতেছি। তখন বলে এই রুটি কিনতে আমার টাকা লাগছে, তুই জানাস, তুই জানাস এই টাকাটা কে দিব, দে আমার টাকা দে। তখনই হাসান ওখানে হাজির, আর হাসানকে দেখে মৃত্যু জড়িয়ে ধরে, আর ধরার পর বলতে থাকে তুমি আইছো, এই যে আমার স্বামী, টাকা ও দিবে। তুমি জানো আমি একটা রুটি নিয়ে খাইছি আর আমার বকতেছে, তুমি টাকাটা দিয়ে দাও, তো দিয়ে দাও। কি হয়েছে ভাই ওর? তখন লোকটা বলতে থাকে আরে ভাই কোথা থেকে জানো ওই পাগলিটা এসে আমার দোকান থেকে রুটি ছিঁড়ে নিয়ে খাইতেছে, এর কাছ টাকা চাইতেছি, টাকাও দিতেছে না। তখন হাসান নিজের পকেট থেকে টাকা বের করে দিতে থাকে এবং সেখান থেকে সুমাইয়াকে নিয়ে চলে যেতে থাকে। যাবার পথে দেখা যায় সেন চলে যায় তার বাড়িতে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর মনে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তারপর চলুন আমরা গল্পে ফিরি। তখন মামা বলে এবং ভাই ভাই বলতে থাকে হাসান, আর সবাই দেখে হতবাক। হাসানের ভাই বলতে থাকে হাসান তুই আমাকে না জানে দেশে চলে এলি, মানে আমি খবর পাইছি তোমরা আমার বউরে মৃত্যুরের উপর অনেক অত্যাচার নির্যাতন করছো, এজন্যই আমি দেশে চলে আসছি। আর তোমরা আমার বউটারে পাগল বানাইছো শিকল দিয়ে বাইরে। তখন তার মা বলতে থাকে বাবা সব ষড়যন্ত্র, সব মিথ্যা। আচ্ছা তুই তো মৃত্যুর লোকে কথা কইছস না? হ্যাঁ। হাসান বলতে থাকে হ্যাঁ কইছি তো, তাইলে আমরা কখন নির্যাতন করলাম তোর কাছে কইছে? তখন বলে না আমার কাছে কিছু তো কয় নেই। তখন তার বড় ভাই বলতে থাকে তাহলে ভাব আমরা যদি নির্যাতন করতাম তাহলে তো তোকে বলতোই আমাদের নির্যাতন করার কথা, কিন্তু তোকে তো কোনোদিনও ভুল করেও বলেনি। তোরে মানুষ ভুল ভাল বুঝাইছে ভাই, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা তো তখন তার মা বলতে থাকে আমি তো দুনিয়ার কবিরাজ ডাক্তার ঢাকা পর্যন্ত নিয়ে গেছি বৌমারে, কিন্তু তুই যাবার 2 দিনের মাথায় বৌমা কেমন যেন পাগলামি করতে থাকে, একে আবল তাবল বকে। তারপর থেকে ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইলাম, তারপরেও তো ভালো হইল না বাজান। তখন হাসান বলতে থাকে তোমরা আমারে কেন জানাও নাই মৃত্যু এমন হয়েছে? তখন হাসানের মা বলতে থাকে আরে বাবা তুই বিদেশের মাটিতে থাকস, কত কষ্ট করস, চিন্তা করস, ভাবনা করস, আর আমাদের সংসারটাই তো তোর উপর চলে, তো আমরা চিকিৎসা করার চেষ্টা করতেছি, যদি আল্লাহ ভালো করে তাহলে তুই আমার কাছে আমানত রেখে গেছিস, আমি সেটা তোর কাছে দিতে পারবো বাবা। আর এই জন্যই আমি তোর কিচ্ছু কই নেই বাবা, তুই দুশ্চিন্তা করবি, কত মানুষ দেখতেছি প্রবাসী স্টক করে মরে যাইতেছে, এর লেগে তোর কই নেই। এই কথা বলতেছিল হাসানকে, এবং হাসান এক পর্যায়ে তার মায়ের কথা বিশ্বাস করে। তারপর হাসান বলতে থাকে যে ঠিক আছে, মিতুকে বলে চলো আমরা 2 জনে ঘরে যাই, যায় তুমি গোসল করে ফ্রেশ হয় তারপর খাওয়া দাওয়া করবো। তখন মিতু মাথা চোকায় না আমি ঘরে যাবো না, আমি ঘরে যাবো না, আমার ক্ষুধা লাগছে, আগে খাইতে দাও। তখন হাসান আবারও বোঝাতে চেষ্টা করে চলো আগে ফ্রেশ হই তারপর গোসল করি, কিন্তু না কে শোনে কার কথা, সে আগেই খাবে। তো তখন বলে আমাদের ঘরে খাবার দাও,
আর তখন হাবিব যায় তার হাত বাঁধতে। তখন হাসান বারবার বলে, ওর হাত ছেড়ে দাও, আমি তো আছি, আমি থাকতে ও কোনো পাগলামি করবে না। এই কথা যখন বলে তখন তো সবাই হতবাক। তখন হাবিব বলে, ওকে না বাধায় রাখলে ও অত্যাচার করবে। এই বলার পর সিন চলে যায়। হাসান ও মিতু দুইজনেই ঘুমাচ্ছিল। সেই ঘুমের মাঝে মিতু দেখতে থাকে তাকে যে নির্মম ভাবে তার শাশুড়ি পা টিপে দিত এবং তার চুলের মুঠি ধরত এবং তার টাকা চুরির মারের অপবাদগুলো এবং তাকে বিভিন্ন অপবাদের ক্ষেত্রে যে মারার সিনগুলো সেগুলো সে স্বপ্নে দেখতে থাকে। লাস্ট মুহূর্তে দেখতে থাকে তাকে শিকল দিয়ে বাঁধানো সেই স্বপ্নটুকু, ভয়ঙ্কর সময়টুকু। আর দেখার পরে সে ঘুমের মাঝে বিড়বিড় করে বলে, আমারে বাইর দেন না, আমারে বাঁধেন না, আমি আর চুরি করে খাইমু না। এক বলতেই হাসানের ঘুম ভেঙে যায়। আর সে মুহূর্তে হাসান ডাকতে থাকে মিতু মিতু বলে। আর মিতু ঘুম থেকে ততক্ষণে চটকে ওঠে। ওঠার পরে ভয়ে বলতে থাকে, আমারে আমারে বাঁধেন না, আমি আর চুরি করবো না, আমি আর ভাত খাবো না, আমি আর ভাত খাবো না, এ বলে পালাইতে থাকে। তখন হাসান বাধা দিয়ে হাসানের হাতে কামড় দিয়ে মিতু দৌড় দেয়। আর তখন দেখা যায় হাসানের মা এবং ভাই আসে। হাসানও তখন মিতুকে ফিরানোর জন্য যাইতে চাইলে তার ভাই বাধা দেয় এবং তার ভাই চলে যায়। তখন দেখা যায় হাসানের মা বলতে থাকে, বাজান কোথায় কামড় দিচ্ছে, রক্ত টক্ত বের হয়েছে নি? তখন হাসান বলে, না মা। তখন বলে, এই পাগলিরে নিয়ে কেমনে সংসার করবি বাবা তুই? এভাবে বলতে থাকে। কত চিকিৎসা করলাম, কত ডাক্তার দেখাইলাম, কবিরাজি করলাম, কোনো কিছুতে তো ভালো হইতেছে না। বাজান তুই একটা বিয়ে কর। তখন হাসান চমকে ওঠে, কি কো মা, আমার পক্ষে একটা বিয়ে মানে সম্ভব না। তখন বলে, আচ্ছা তুই যদি চাস তাইলে হবে। জি, তোর খালাতো বোন আছে না সুমাইয়া, এরই বিয়ে করে দিলাম, আর মিতু এখানে থাকলো, আর সংসারে মেয়েটাও সংসারেই থাকলো। তাতে তোরও তো বয়স হইব, আমারও বয়স হইতেছে, একটু সেবা যত্ন করব, আবার সন্তানের তো দরকার আছে। কতদিনই আর এভাবে বাঁচবি, তোর মিতুর দেখাশোনা করতে পারবি। অতএব সুমাইয়ার লোকে তোর বিয়েটা দিয়ে দিই। তখন হাসান বলে, ঠিক আছে মা, তুমি যা মনে করো তাই করো। তখন তার মা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি 2 দিনের মধ্যে তোর আর সুমাইয়ার বিয়েটা দিয়ে দিতেছি। এই বলে যাইতে থাকে। তারপর সিন চলে আসে সেই বাসর ঘরে। বাসর ঘরে দেখা যায় মিতু বৈশা আছে তার বাসর ঘরটি সাজিয়ে। আর তখন তাদের হাসান এবং সুমাইয়া দুইজনে আসে। তখন বলে, আমার জামাই ঘরে আমি। তখন বলে, কি তোমরা বিয়ে করে আসছো? তখন সে বলে, হ্যাঁ, আজকে আমি হাসানকে বিয়ে করেছি, তুমি এই ঘর থেকে বের হয়ে যাও। যখন সুমাইয়া বলতে থাকে তখন মিতু বলে, আমার জামাই ঘরে আমি থাকবো না তো কে থাকবো? তুমি তুমি সাজে আসছো কেন? এ কথা বলতে থাকে মিতু। আর তখনই অপোজিট সুমাইয়া বলতে থাকে, আর এখন আজকে আমরা দুজন বিয়ে করেছি, আর এখান থেকে এই ঘরে, এখন থেকে এই ঘরে আমরা থাকবো। ওঠো, তুমি যাও, ঘর থেকে বের হয়ে যাও। তখন তুমি ওরে বিয়ে করছো, এই বলি ও চিৎকার করতে থাকে আর বিয়েটাকে মানায় নিতে পারে না। তখন সবকিছু ভাঙাই চুরে শেষ করে যে আমার ঘর থেকে আমি কিচ্ছুতেই বের হবো না। এই যখন বলতে থাকে তখন তার শাশুড়ি কোথা থেকে যেন দৌড়ে আসে। আসার পর সেখান থেকে মিতুকে নিয়ে চলে যায় এবং কান্না করতে থাকে অনেক। তখন দেখা যায় হাসানও কান্না করতে থাকে, আর সেই কান্নায় হাসানের মন খারাপ হয়ে যায়। আর তখন সুমাইয়া বিভিন্ন কথা বলে তাকে ভুলিয়ে ভালো রাখার চেষ্টা করতেছিল। আর
ঠিক সে সময় যেন কে শোনে কার কথা, কিছুই এমন খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। ওরে ভালোবেসে বিয়ে করছিলাম, সারা জীবন সংসার কর্ম স্বপ্ন দেখছিলাম, কিন্তু মৃত্যুর এমন অবস্থা হব কখনোই কল্পনা করিনি। তখন সুমে বলতে থাকে, দেখো তুমি মন খারাপ করো না, তুমি এত মৃত্যু মৃত্যু করো না, সংসার করতে চাইছিলা তো হয় নাই, কপালে তোমার লেখা থাকে নাই, যার কারণে সংসার করতে পারো নাই, আল্লাহর উপরে তো কারো হাত নাই, এই যে আমাগো আবার বিয়ে হইল। এই সমস্ত কথা বলতেই হাসানের মনটা একটু কান্না থেকে ধৈর্যর দিকে যাচ্ছিল, আর তখনই বলছিল, আমি কিন্তু ওই পাগলিরে নিয়ে কোনো কথা বলতে চাই না, আজকে আমাদের বাসর রাত। এই কথা বলার পর সিন চলে যায় সকালের দিকে এবং দেখা যায় মিতুর কাছে হাসান খাবার নিয়ে আসছে। তখন মিতুকে বলতে থাকে, ক্ষুধা লাগছে? তখন মিতু বলে না। তখন হাসান বলে, নাও নাস্তা নিয়ে আসছি আমি, তুমি নাস্তা খাও। তখন বলে, আমি কিচ্ছু খাবো না। তখন হাসান বলে, কেন ক্ষুধা লাগে নাই? তখন মিতু বলতে থাকে, না আমার ক্ষুধা লাগে নাই। তাহলে কান্তাছো কেন? তখন মিতু বলে, আমি পাগলি হলেও তো বুঝি তুমি আরেকটা বিয়ে করছো, এজন্য আমার কষ্ট হয়। আর তুমি যাও গা, তুমি যাও তোমার নতুন বউরে খাওয়াও। এই কথা বলে আর পাগলি গান গায়। তখন দেখা যায় সুমাইয়া ঘর থেকে তার ডায়েরি এবং ব্যাগ এনে ফেলে দেয়। হাসান তখনই সে ব্যাগের সাইডে ডায়েরিটা চট করে তুলে দেয় আর ভাবতে থাকে, এই ডায়েরিতে হয়তোবা তার মনের সব কথাগুলো লেখা আছে। তখন নাস্তাটা রাখে আর বলে, মিতু নাস্তাটা তুমি করে নিও। তখন দেখা যায় মিতু মনের সুখে গান গাইতে থাকে, আমি খামো না বলে। হাসান চলে যায় একটা বাগানে, আর সেখানে যায় চিঠিটা পড়তে থাকে। আর সেখানে লেখা ছিল তার শাশুড়ি কিভাবে তাকে নির্যাতন করেছিল, কিভাবে তাকে না খায়ে রাখছিল, এবং সে বারবারই লেখার শেষে লিখত, তুমি কবে দেশে আইবা। এভাবেই চিঠিটাতে লেখা থাকতো, যেমন হাসানের বড় ভাই, তার শাশুড়ি এবং তার ননদ, এরা তিনজন তাকে প্রচন্ড মারধর করত, ক্ষুধার জ্বালায় পেট ব্যথা করত, তাকে খাইতেও দিত না, খুব কঠিন ভাবে মারত। এই ডায়েরিটা পড়তে থাকে আর হাসান কান্না করতে থাকে। এমন তো অবস্থায় হাসানের সে চাচাতো ভাই আসে বলে, হাসান তোকে একটা কথা না বললেই নয়, তোর বউটাকে তোর ভাই, তোর মা আর তোর বোন অর্থাৎ তোর ছোট বউ, এরা সবাই মিলে নির্যাতন, না খেতে দেওয়া, শিকল দিয়ে বাঁধে রেখে তারা পাগল করছে। তখন হাসান বলে, হ রফিক ভাই, আমি এমনটাই ওর ডায়েরি খুলে দেখছি। তো তখন বলে, ভাই আর কি করার, আমি কি করতে পারি? আমার পরিবার যে এতটা খারাপ আমি জীবনেও ভাবতে পারি নাই। আমার মায়ের কাছে আমানত রেখে গেছিলাম, আর এই ডায়েরিটা পড়েই আমি সবকিছু বুঝতে পারলাম। তারপরে সিন চলে যায় সেই মিতুর কাছে। এখন সময়ের সঙ্গে বিয়ে হয়েছে, সেও তো মিতুকে এ বাড়ি থেকে বের করে দেওয়ার বুদ্ধি করে এবং ভাবে তাকে পাগলা গারদে দিয়ে আসার কথা কল্পনা করে সবাই মিলে, এবং কথা যা কাজ তাই। তখন সুমাইয়া বলে যে হাসান আসার আগেই এ বাড়ি থেকে মিতুকে বের করতে হবে, নয়তোবা ও এসে ঝামেলা করবে। আর তখন তার বড় ভাই অর্থাৎ হাবিব বলতে থাকে, এই চল তোকে নিয়ে যাবো। তখন বলে, কোথায় নিয়ে যাবি? কোথায় নিয়ে যাবেন? তখন বলে, কেন জানাস না, তোরা পাগলা গারোতে নিয়ে যাবো। যেতে চায় না। তখন তিনজন মিলে জোর করে তাকে নিয়ে যেতে থাকে এবং শিকল টিকল সম্পন্ন কিছু খুলে দেয়। আর তখন নিয়ে যেতেই চলে আসে মেম্বার। এই এই
কি শুরু করছস তোরা? আবার ওর লগে এসব করতেছস? অফিসার, আপনাদের কাছে দেখেন, আপনারাই দেখেন, প্রমাণ সহ দেখেন, এর উপর নির্যাতন নিপীড়ন চালায়। তখন হাসানের মা বলতে থাকে, মেম্বার সাহেব, কখন আবার নির্যাতন করলাম? তখন মেম্বার বলে, আপনার ছেলের বউর আপনি অত্যাচার করে পায়ে বেরি পয়রা বাধায় রাখছেন। তখন হাসানের মা বলতে থাকে, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এ বলতে বলতে তখন পুলিশকে কয়, কোনো প্রমাণ আছে, কোনো তথ্য আছে? তখন হাসান দূর থেকে বলতে থাকে, হ্যাঁ, এ ডায়েরিতে প্রমাণ আছে। আর কি যেন কইছিল? সাক্ষী, সাক্ষী চাইছিল, তাই না? তোমার কোনো ভয় নেই। তখন মৃতকে হাসান বলতে থাকে, তোমার কোনো ভয় নেই। তখন মেম্বার বলতে থাকে, জি, এই রফিক, তুই সাক্ষী দিবি না? তখন রফিক বলতে থাকে, হ, অত্যাচারীর সাক্ষী আমি দিব। আপনারা মৃত্যুর উপরে যে নির্যাতন, যে নিপীড়ন, যে জুলুম নির্যাতন করেছেন এবং তাকে খাবার দেননি, তার পায়ে শিকল পরাইছেন, পাগল বানাইছেন, সবকিছুর সাক্ষী আমি নিজে দিব। এ কথা বলা মাত্র তার শাশুড়ির মুখ চোখ শুকিয়ে যায় এবং তারপর দেখা যায় যে তার শাশুড়ি এবং তার ভাই বলতে থাকে, তুই মায়ের পেটের ভাই হয়ে পুলিশের হাতে তুলে দিবি? তখন হাসান বলতে থাকে, আমি হয়তো বা ভাই হিসেবে ক্ষমা করলেও মৃত্যুর হাজবেন্ড হিসেবে ক্ষমা করতে পারবো না তোমাদেরকে। এই কথাই বলে। আর তখন পুলিশ বলতে থাকে, এই চলেন আপনারা সবাই। এই কথা বলতেই তারা যেতে চায় না। সঙ্গে সঙ্গে পুলিশ তখন বলে, জি, থানা থেকে কি দুইজন আপনাদেরকে দুইটা থাবড়ানি দিয়ে নিয়ে যাইব? এই কথা বলার পরে এখান থেকেই নাটকটি আমরা সমাপ্ত করছি। বন্ধুরা, যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সেই সঙ্গে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের মনে বিদায় নিচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর ভালো রাখবেন প্রিয় মানুষগুলোকে। আল্লাহ হাফেজ।